দীর্ঘদিন সাংবাদিকতার কাজে যুক্ত ছিলেন তিনি। এবারে তারকেশ্বর কেন্দ্রে বিজেপি প্রার্থী সন্তু পান। বিজেপি প্রার্থী সন্তু পান চষে বেড়াচ্ছেন গোটা বিধানসভা এবং প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে তিনি দাবি করছেন। শেষ মুহূর্তের প্রচারে সেখানেই হাজির হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের এই প্রচার ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায় পুরো তারকেশ্বর জুড়ে। মনে করা হচ্ছে সন্তু পানের জয় এখন স্রেফ সময়ের অপেক্ষা। এরই ফাঁকে মাধ্যমকে দিলেন বিজেপি প্রার্থী একান্ত সাক্ষাৎকার। শুনুন তিনি কি বলছেন। সন্তুদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা দাদা আপনি তারকেশ্বরের বিজেপি প্রার্থী। তারকেশ্বরের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কেন আপনাকে ভোট দেবে? আমার জন্য ভোট দেবে না, ভোট দেবেন মোদিজির গ্যারেন্টির জন্য। 5টা গ্যারেন্টি: ছেলে মেয়ের চাকরি আর শিক্ষা, মেয়েদের সুরক্ষা, আলু ধানের দাম, ভালো হাসপাতাল আর নাগরিক পরিষেবা। নাগরিক পরিষেবা মানে কি? ভালো বাড়ি, ভালো রাস্তা, পানীয় জল, আলো, ভালো ড্রেন, তার সঙ্গে সঙ্গে মহিলাদের 3,000 টাকা মাসে, এবং তার সঙ্গে সঙ্গে 21,000 টাকা যখন গর্ভবতী অবস্থায় মহিলারা থাকছেন, তার সঙ্গে এককালীন সুদ ছাড়া আপনারা মহিলারা লোন পাবেন, ছেলেরা লোন পাবেন। এই 5টা গ্যারেন্টির জন্য হাতের 5টা আঙুল, ইভিএমে 5 নম্বরে পদ্মফুল। মানুষের সাড়া রয়েছে, মানুষ ভালোবাসছে, এবং আমি আত্মবিশ্বাসী যে মানুষের যে ভালোবাসা সাড়া রয়েছে, যা আমার সঙ্গে যেভাবে জনসংযোগ তৈরি হয়েছে, প্রেম তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, এই তারকেশ্বরের মাটিতে পদ্মফুল ফুটছে, এবং সেটা তারকনাথের পায়ে আমরা অর্পণ করি। দাদা, তারকেশ্বর বিধানসভায় বিজেপির প্রতিশ্রুতি বলে আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। তার মধ্যে অন্যতম পয়েন্ট হচ্ছে আলুর ন্যূনতম সহায়ক মূল্য চালু করা হবে, এবং সেই সঙ্গে তারকেশ্বরে একটি উচ্চ ফলনশীল আলু বীজ তৈরির গবেষণাগার স্থাপন করার কথা বলেছেন আপনি। একদম করতে হবে, এটা করতে হবে বলেছি, শুধু নয়, এটা করতে হবে। কেন করতে হবে? কারণ হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার কিছুটা অংশ থেকে শুরু করে পুরো হাওড়া থেকে শুরু করে নদিয়া, পুরো অংশটায় আলু চাষ হয়। সব থেকে বেশি আলু হয়, ভালো আলু, চন্দ্রমুখী আলু হুগলিতে বেশি হয়, এবং ধনেখালি থেকে শুরু করে এই আমাদের চাপাডাঙ্গা থেকে শুরু করে পুরোটা বীজ এটা বিক্রি হয়। চন্দ্রকোনাতেও তাই, একই অবস্থা, শ্রীনগরেও তাই। তো এটা একটা হাব। কিন্তু আলু চাষটাকে দিন দিন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন, পুরো কার্যত ক্যাট করে চাষিদের পেটে লাথি মেরেছেন, সেই কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি কৃষকরা মুখ ঘুরিয়েছেন। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলছেন 950 টাকা কুইন্টাল আমরা নাকি আলু বিক্রি করেছি। আমি চাষির বেটা, আমি প্রশ্ন করছি বাপ কাকাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় মিথ্যে কথা বললেন, আর আপনারা শুনে চুপ থাকবেন? আলুর দাম নেই, মমতার ভোট নেই, পরিষ্কার একটা কথা। যে দেবে আলুর দাম দেবে, যে দেবে আলুর দাম ওনাকে দিন ভোট। কৃষক বিরোধী মমতা, বাংলা থেকে ভোট, এটা কৃষকরা বলছে। দাদা, আমরা দেখেছি ভিডিও ভাইরাল হচ্ছে যে আলু চাষিরা আলু নদীতে ভাসিয়ে দিচ্ছে। এখানেও পচে নষ্ট হচ্ছে, বাঁশ বাগানে পচছে। জিজ্ঞাসা করুন না এনাদের এলাকার কি ছবি, জিজ্ঞাসা করুন। আমি গিয়েছিলাম প্রচারে, চারিদিকে আলু পচার গন্ধ। আমি ওখানে দাঁড়িয়ে এসে বলে এসেছি, এখানে যত পিস আলু পচেছে তত ভোটে এই রাবণটাকে হারায়, এবং গোটা বাংলা জুড়ে ঠিক তত ভোটে, শত সংখ্যা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে। দাদা, অন্য ক্ষেত্রে ধান চাষের বিষয়টা নিয়ে কিভাবে দেখছেন আপনি? ধানের তো সহায়ক মূল্য নির্ধারণ হয়ে গেছে 2100 টাকা কুইন্টাল। ধান চাষিরা তারা খুশি, আলু চাষিরা খুশি। কি দাদা বলুন, এলাকায় কি দেখতে পাচ্ছেন? এলাকায় তো আলোচনা করতে জায়গায় জায়গায় আলু বলছে। আমার এলাকাও এখন চাষিরা আলু বিক্রি করতে পারছে না। মানে চাষিদের আলু যে বিক্রি করবে, এত দাম নেই, প্লাস যারা আলু কেনে তারা আলু কিনছে না, কারণ এই দামের মধ্যে তারা আলু নিচ্ছে না, তারাই কোথায় বিক্রি করবে? তো সেই হিসাবে চাষিদের অবস্থা খুবই খারাপ, করুণ অবস্থা। দাদা, আপনি মানুষের কাছে গিয়েছেন, তো সেক্ষেত্রে মানুষ কি বলছে আপনাকে, কিভাবে সাড়া দিচ্ছে? মানুষ তারা যেভাবে সাড়া দিয়েছে ছবিতে পরিষ্কার। বিশেষ করে মহিলারা, বয়স্ক থেকে শুরু করে, ছোট থেকে শুরু করে, বোন থেকে শুরু করে, নতুন ভোটার থেকে শুরু করে, তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে শঙ্খধ্বনি দিচ্ছে। এই ছবিটা আমার বিভিন্ন জায়গায় রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আমার সঙ্গে রয়েছে পর্ণাদি, জিজ্ঞাসা করুন কি পরিস্থিতি। পর্ণাদি নিজে বলছে আমাকে যে ভাই, আমি এই পরিস্থিতি আগে দেখিনি। 2021-এও হাওয়া ছিল বিজেপির, কিন্তু মহিলারা এভাবে বেরিয়ে এসে এই ছবি দেখেনি। বলছে, জিজ্ঞাসা করুন। দেখি বলবেন, আপনি তো এখানকারই। বিষয়টা হলো, মহিলারা বুঝে গেছে যে এই যে মুখ্যমন্ত্রী মহিলা রূপী, অথচ মহিলা বিদ্বেষী যে মুখ্যমন্ত্রী আছে, সেটা মহিলারা বুঝে গেছে। মহিলাদের সুরক্ষা নেই, নিরাপত্তা নেই। সেই জায়গায় এরা মহিলাদেরকে শুধুমাত্র হাত পেতে নেওয়ার জন্য রেখে দিয়েছে। মহিলারা যে অন্নপূর্ণা হয়ে সংসারে দিতে পারে সেটা এরা চাইছে না। তার জন্য 33% যে মহিলা সংরক্ষণ, সেটা এই সরকার এবং যে বিরোধী সরকার আছে তারা কিন্তু সাপোর্ট করে।
তো এটা মহিলারা বুঝে গেছে, মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তা এবং স্বাবলম্বী হওয়ার জন্য, যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর পশ্চিমবঙ্গ, তার সাথে আত্মনির্ভর তারকেশ্বর, সেটা গড়ার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি মহিলাদের পাশে দাঁড়াবে এবং মহিলাদের সহায়তা করবে। সেই কারণে আমরা প্রচারে দেখছি মহিলাদের ঢল, এবং মহিলারা চাইছে যে তারকেশ্বরে বিজেপি আসবে। যদি লক্ষ্মীর ভান্ডার, সেক্ষেত্রে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের কথা বলা হচ্ছে, যেখানে 3,000 টাকা মাসিক পাবেন মহিলারা, এই বিষয়টা নিয়ে। দেখুন, আজকে লক্ষ্মীর ভান্ডার, মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় এসেছেন, লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন 2021 সালে। কেন এত 10 বছর পর? কারণ উনি যখন বুঝেছিলেন যে মহিলাদের ভোট পেতে গেলে আমাকে তাহলে আমরা জিততে পারবো না, সেই কারণে উনি লক্ষ্মীর ভান্ডারটা চালু করেছিলেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি সেটা চায় না। ভারতীয় জনতা পার্টি চায় শুধুমাত্র ওই 500, তারপরে 1000, তারপরে 1500, এটা কি করা হচ্ছে, মানে ছুড়ে দেওয়া যেটা বলে সেটা। কিন্তু ভারতীয় জনতা পার্টি চায় মহিলাদেরকে আত্মনির্ভর করতে। সেই জায়গা থেকে 3000 টাকা তো হাত খরচ, যেটা মহিলাদের একটা প্রাপ্য, সেটা তো দেওয়া হবে। তার সাথে আমাদের আরো আছে, যেটা হলো লাখপতি দিদি। 70 লক্ষ মহিলাকে লাখপতি দিদি করা হবে 10 লক্ষ টাকা বিনা ইন্টারেস্টে লোন দিয়ে। মহিলাদেরকে স্বাবলম্বী করতে চায় ভারতীয় জনতা পার্টি, হাত পেতে নেওয়া না, হাত পেতে যাতে তারা দিতে পারে। দাদা, মোদিজি এলেন এবং এখানে শিল্প হাবের কথা বললেন হুগলি জেলা জুড়ে। বেকার যুবক যারা রয়েছে তারকেশ্বর এবং পশ্চিমবঙ্গে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা বুঝে গিয়েছেন যে বিজেপি এলে ভিন রাজ্যে আমাদের যেতে হবে না, ভিন রাজ্যে মায়ের হাতে রান্না না খেয়ে, পরিবারের সঙ্গে না থেকে আমাদের থাকতে হবে না। সেই আইটি কর্মী হোক বা পরিযায়ী শ্রমিক হোক, ভাইরা হোক, তারা তাই দলে দলে এখানে এসে আজ ভোটের দিন ভোট দিচ্ছেন গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আপনি বলুন, এই ভোট পার্সেন্টেজ 2011 সময় কাছাকাছি ভোট পার্সেন্টেজ এসেছিল, 2026-এ আবার আসছে। পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে এবার গদি টলছে, গদি উল্টোচ্ছে। আর রানীমা থাকছেন না, হীরক রানী থাকছেন না, হীরক রানী বাই বাই। দাদা, যোগীজি এলেন তারকেশ্বরে, তারকনাথ মন্দিরে গেলেন, পুজো দিলেন, এবং তারকেশ্বর একটা আমাদের দীর্ঘদিন হিন্দুদের একটা পীঠস্থান, যেখানে ঢলে ঢলে মানুষ আসে। এই তারকেশ্বর তারকনাথ মন্দির নিয়ে কি ভাবছে ভাই, তীর্থস্থান হিসেবে কি হবে? দেখুন, ওনার এখানে আজকে প্রচার ছিল না। আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এবং উনি ইচ্ছা প্রকাশ করেন যে কাশী বিশ্বনাথ আমি তো যাই, তো আমার কোনোদিন সৌভাগ্য হয়নি এখানে আসার, তো আমি চাইছি। আর সবই জানেন, এই ধাম আপনি যদি শত বলবান হন, শত ধনীবান হন, আপনাকে যতক্ষণ না ডাকছে বাবা, ততক্ষণ আমি যেতে পারবেন না। আপনি পুরী হোক, তারকনাথ হোক, যে কোনো মন্দির হোক, ওনাকে ডেকেছেন বাবা, উনি এসেছেন। হ্যাঁ, আমি সঙ্গে ছিলাম, আমাকে যোগাযোগ করা হয় যে আপনি সঙ্গে থাকবেন। আমি একজন আজকে সোমবার, আমি নিজেও শিব ভক্ত, আমি গিয়েছিলাম। যোগীজি পূজা পাঠ করেছেন, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখেছি, আমার মনটা ভরে গেছে। এবং তারকেশ্বরের মানুষের যে উচ্ছ্বাস দেখলাম, সেই উচ্ছ্বাসে পরিষ্কার যে হিন্দুরা বুঝে গিয়েছে যে তাদের সুরক্ষায়, তাদের হিতে কাজ করার জন্য আমাদের হিন্দু হিতে সরকার লাগবে। তার মানে এই নয় অন্য সম্প্রদায়ের যারা মানুষরা রয়েছেন তাদেরকে বঞ্চনা করা হবে। আপনি বলুন, কোভিড ভ্যাকসিন দেওয়ার সময় গোটা দেশের মানুষ কোভিডের ভ্যাকসিন পেয়েছেন, রেশন পেয়েছেন। মোদিজির কল্যাণে যে প্রকল্প রয়েছে সবাই পান, কাউকে বঞ্চনা করা হয় না। এবং তার সঙ্গে সঙ্গে 3 তালাক মোদিজি কিন্তু তুলেছেন। মোদিজি প্রত্যেকের কথা ভাবেন। বিজেপি এবং মোদী সরকার, যোগী সরকার, আপনি উত্তরপ্রদেশে যান না, ডার্টসে রয়েছে। এটা আমার কথা নয়, এটা কাসিম সিদ্দিকির কথা। কাসিম সিদ্দিকিকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে বাঁ দিকে করে, তিনি বলেছেন। নওশাদ সিদ্দিকি যখন অ্যারেস্ট হয়েছিলেন, তো বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখিয়েছিলেন এসআর হয়ে যাচ্ছে, সবার নাম বাদ চলে যাবে, হয়নি। এবং এই তারকেশ্বরে 3টি দুঃখজনক ঘটনা ঘটেছে। সেখান থেকে আমার মনে হয়েছে যে ইমিডিয়েটলি মানে এখনই এই রাজ্য থেকে তৃণমূলকে যদি আমরা না সরাই, তাহলে আমরা মন্দিরে উঠতে পারবো না, আমরা পুজো দিতে পারবো না। আমি একে একে ঘটনাগুলো বলে যাই। আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, শেখ নাসির আলী বলেছে 50,000 টাকা লাগবে, তাকে উঠতে দেবো। এক গেল। দ্বিতীয় ঘটনা, আমি সকালবেলায় উঠে মন্দিরে যাই। আমি মন্দিরে গিয়েছিলাম এক জায়গায়, সেখানে কিছু মানুষ জড়ো হয়ে গিয়েছিল। সেখানে পুলিশ এসে বলছেন আপনি মন্দিরে উঠতে পারবেন না, আপনার অনুমতি নেই, মন্দিরে পুজো দিতে পারবেন। আমি সেখানে সত্যি বলেছি, আমি সরাসরি চিৎকার করে বলেছি, ভিডিও আছে, যে আপনি শেখাবেন হিন্দু বেটাকে মন্দিরে উঠবে কি উঠবে না। আমার সঙ্গে অনেস্তা ছিল, উনিও প্রতিবাদ করবেন, বলছেন আপনি শেখাবেন। সত্যি তো, শুধু তাই নয়, আদিবাসী বোনটাকে যেভাবে জেহাদিরা অত্যাচার করলো, ধর্ষণ করে দিল,
কার বিচার হলো? সেই জেহাদি কে অ্যারেস্ট করলো, কিন্তু তারপর তো আমরা কিছু জানতে পারছি না, ধনেখালি থানা কিছু জানাচ্ছে না। প্রত্যেকটা বাংলার মানুষ এখন বলছেন জয় শ্রীরাম। বলতে হবে, এটা বলতে হবে। কারণ রাম রাজত্ব চায়, পেটে ভাত মাথায় ছাদ হাতে কাজ নারীর সুরক্ষা চায়। শুধু তাই নয়, তেগড়িতে সাধু সন্তরা এসেছিলেন, তারা 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 পুজো করতে গিয়েছিলেন এবং তারা পুজো দেওয়ার পর জায়গায় জায়গায় ঘুরছিলেন। তখন তৃণমূলের উপপ্রধান সঙ্গে সঙ্গে তাকে ঘিরে অত্যাচার করে। এই ঘটনাগুলো প্রমাণ করে দেয় তারকেশ্বরের মানুষকে কিভাবে দাবিয়ে রাখা হচ্ছে। আর বড় ঘটনা একটা বলে দিই, এই তারকনাথে তারকেশ্বর মন্দিরের মাথায় ফিরহাদ হাকিমকে বসিয়ে দেওয়া হয়েছিল কয়েক বছর আগে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় চান এখানে গেরুয়া ধ্বজ নয়, এখানে হিন্দুত্ব নয়, এখানে তারকনাথের ধ্বনি নয়, এখানে অন্য কিছু চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একদম নিট অ্যান্ড ক্লিয়ার যে ওনার মানসিকতা, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। ফিরহাদ হাকিমকে কেন বসিয়েছিলেন? পাশেই রয়েছে ওনার অরূপ চক্রবর্তী, অরূপ বিশ্বাস, সুজিত বোস, এনাদেরকে বসাতে পারতেন। এখানকার তৃণমূলের বিধায়কও তো হিন্দু ছিলেন, বসাতে পারতেন। তৃণমূলের যিনি পুরসভার চেয়ারম্যান রয়েছেন উত্তম কুণ্ডু, উনি হয়তো শিব ভক্ত, ওনাকে বসাতে পারতেন। ফিরহাদ হাকিমকে বসাতে হলো? উনি আসলে বার্তা দিলেন যে আপনারা যাই করুন, এটা কন্ট্রোল হবে এবার এই জায়গা থেকে। এটা যদি উল্টোটা হতো তাহলে কি হতো? আমরা হিন্দুরা সহনশীল বলে যা খুশি করবেন, আমাদের শেষ সম্বলটা মন্দিরটাও কেড়ে নেবেন। প্লিজ কাটবেন না, আর কাটতে আপনি পারবেন না। এবার আপনার গদি টলছে, হীরক রানীর টলছে গদি, ফুটছে পদ্ম, আসছে মোদি। আর তারকেশ্বরের জন্য তৈরি করে দিয়েছে আমার একটা ভাই, যে রাবণ রাজার টলছে গদি, ফুটছে পদ্ম, আসছে মোদি। আমি রাবণ বলেছি একটাই কারণ, উনি জয় শ্রীরাম বললে বলে মারবে। আমি তো পরিবর্তন যাত্রার দিনে এসে জয় শ্রীরাম বলেছি, এখনো মারতে আসতে পারে, এখনো মারতে আসবে। যে কথা দিয়ে মারার কথা রাখতে পারে না, সে উন্নয়নের কথা দিয়ে তো কথায় রাখেই তো ওর কথা আর কি বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। ইনসুলিনটা বেশি করে নিচ্ছে, 2বার নিতে হচ্ছে, 4বার নিতে হবে। দাদা, এখানকার যে গ্রামীণ এলাকা, যেখানে আমরা দেখেছি কেন্দ্রীয় প্রকল্প, যেটা আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার নাম পরিবর্তন করা বা সেটা নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, সেক্ষেত্রে এই যে কেন্দ্রীয় প্রকল্পগুলো, সেগুলো কি মানুষের কাছে গিয়ে তুলে ধরতে পেরেছেন বা তাদের বোঝাতে পেরেছেন? একদম কথা বলেছি, উনি উপস্থিত ছিলেন। কলগুলোর কি অবস্থা বলে দিন। দেখুন, আমাদের যে কেন্দ্রের যে ঘর ঘর জল, সেই জল প্রকল্পগুলো দেখা যাচ্ছে শুধু একটা করে রড দিয়ে পুঁতে দেওয়া হয়েছে, কোনো তার পাইপ লাইনও নেই, আর জলও জল মানে নল আছে, জল নেই, নলটা পুঁতে দিয়েছে কিন্তু জল। তো এরকমই ব্যাপার, কেন্দ্রের সরকারের যে বাড়ি বাড়ি স্বচ্ছ ভারত মিশনের যে পায়খানা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, সমস্ত পরিকল্পনাগুলোর নামটাই পরিবর্তন করে দিয়ে মমতা ব্যানার্জি জয় বাংলা করছে। ইনি বাংলাদেশ করতে চাইছেন, মানে বাংলাদেশে যে আমাদের যে হিন্দুদের উপর অত্যাচার বা শোষিত হচ্ছে, ঠিক সেই জিনিসটাই উনি ঘুরিয়ে করতে চাইছেন। উনি শুধু ঘুরিয়ে নাকটা আমাদেরকে দেখাচ্ছেন, ফিরহাদ হাকিমকে বসিয়ে দিয়েছেন মন্দিরে, ঠিক এইভাবে, মানে বেশি কিছু বললে একটা কমিউনিটিকে ছেড়ে দেওয়া হবে, ঠিক এইভাবে উনি হুমকিও দিচ্ছেন যে ওনার হাতে ওনার অঙ্গুলি হেলনে একটা কমিউনিটি নাকি যে কোনো মুহূর্তে হিন্দুদেরকে নিধন করে দেবে। ওনার বক্তব্যের মূল বক্তব্যটাই এটা। এইবার সেটা মানুষ কিন্তু বুঝে গেছে, এবং তারই প্রতিফলন 2026-এর ভোটে হিন্দুরা এবং হিন্দু মা বোনেরা আমরা দেখতে পাচ্ছি। ওই 1,500 টাকার জন্য মানুষ আর ভুলবে না, 1,500 টাকা কিন্তু আমার শীতের সিঁদুর থাকবে কিনা, হাতের শাঁখাটা থাকবে কিনা, বোরখা পরে ঘুরতে হবে কিনা। এটা মালদায় হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, মেয়েদেরকে বলেছে যে বোরখা পরে ঘোরো, 8টার পর রাত্রে বেরোবে না। এই জিনিসগুলো কিন্তু মেয়েরা যথেষ্ট বুঝেছে, এবং তার প্রতিফলন এই 26-এর নির্বাচনেই পাবে। সন্তুদা, আপনাকে শেষ প্রশ্ন, তারকেশ্বরবাসীর উদ্দেশ্যে কি বলবেন? তারকেশ্বরবাসীর উদ্দেশ্যে একটাই কথাই বলবো, আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, আপনারা সেভাবে ভোট দিয়ে এই ভাইটাকে, এই ছেলেটাকে, এই চাষি বেটাটাকে জিতিয়ে নিয়ে আসুন। 5 বছর সুযোগ দিন, ভালো না কাজ করতে পারলে তারপর আবার পাল্টে দেবেন। কিন্তু একটা অনুরোধ করব, এবার পাল্টান। সিপিএম, তৃণমূল বা অন্য জায়গায়, সিপিএম কংগ্রেসে ভোট দিলে, অন্য জায়গায় ভোট দিলে তৃণমূলকে হারাতে পারবেন না। একটা অনুরোধ করব,
পাল্টান কেন? কারণ আপনারা 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন দেখেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়ান না, তাদেরকে কার্যত উপহাস করে বলেন 950 টাকা কুইন্টাল আলুর দাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে নিয়ে আসবেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসবেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পরিযায়ী শ্রমিকদের 5,000 টাকা দিচ্ছি বা এই রাজ্যে চলে এসো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ষণ ছোট্ট ঘটনা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছর আগে বলেছিলেন যে এখানে একটা হাসপাতাল করে দেবেন, আজ পর্যন্ত করে দেয়নি, এখানে এসে নাটক করে বলছেন হাসপাতাল হয়ে গেছে। আমি তো চারিদিকে কোথা খুঁজেছি, তোমার মতো খুঁজে এলাম, খুঁজে পেলাম না। সেই মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। আর এই রাবণকে দেখলেই মানুষ ভোট দিচ্ছে না। মানুষ তো, আমি যেখানেই যাচ্ছি বলছে উনি যদি একটু ভোট পেতেন, ও যত ওনার মুখটা দেখাচ্ছেন তত ভোট কাটছে। আমি বলছি কেন? বলছে যেভাবে ওনার মুখ কুচকে উনি হাঁটছেন, যেভাবে ওনার কষ্ট দুঃখতে উনি হাঁটছেন, ওই মুখ দেখে কেউ ভোট দেবেন না। এবং 5 বছরে উনি কিছু করেননি, হিসাব চান না, এখনো পর্যন্ত হিসাব দিতে পারেনি। আমরা কি করব? সেই ইস্তাহার ছাপিয়ে গোটা বিধানসভায় আমরা চিটিয়েছি, ইস্তাহার বিলি করছি। উনি কি বিলি করেছেন? বলছে বিজেপি এলে এই ক্ষতি হয়ে যাবে। আরে ভাই, তোমরা 15 বছর ধরে আছো, কি ক্ষতি হচ্ছে সেটা আগে দেখাও, সেটা কেন দেখাচ্ছ না বাবা? গোটা বাংলার মানুষকে বলবো, গোটা তারকেশ্বরের মানুষকে বলবো, ভোটের দিন ভোট দিন, আগে ভোট দান, তারপর জলপান, পাল্টে দিন। পাল্টানোর পর দেখুন যদি ভালো না লাগে আমাদেরকেও পাল্টে দেবেন। হর হর মহাদেব। জয় শ্রীরাম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4,000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।